আপনারা কিন্তু জাতির হিরো হবেন। কমন একটা রোগ হচ্ছে ভালো লাগে না। আপনি বাসায় আপনার মেয়েটকে অন্যায়ভাবে আহত করবেন, আপনি যে এজলাসে যে একটা বিচার করবেন, এটা কিন্তু আপনার দ্বারা হবে না। এই হিপোক্রেসি কিন্তু আপনি করতে পারবেন। আমাদের কম বেশি সবার একটা কমন প্রবলেম আছে, কমন রোগ, যেটা ম্যাক্সিমাম সবারই আছে। সেই রোগটার নাম কি জানেন আপনারা? ভাল লাগে না। দ্যাটস গ্রেট। আসলেই আমাদের কমন একটা রোগ হচ্ছে ভাল লাগে না। সো আপনাদের এই রোগে আক্রান্ত নাই এমন কেউ আছে এখানে? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারও খুব ভালো লাগে সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ফার্স্ট অফ অল একটু ইন্ট্রোডিউস করি। আমি ডক্টর তামান্না। কোর্স ডায়াবেটিসে একটা কোর্স করেছি, আর আলট্রাসাউন্ডের উপর একটা ডিপ্লোমা করেছি, এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ালেখা করছি। আমি আপনাদের আসলে কোনো ক্লাস নিতে আসিনি, একটু গল্পগুজব করতে আসছি, দ্যাটস ইট। ঠিক আছে? আগামী হয়তো 15-20 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা একটু ধৈর্য ধরে গল্পগুজব করবেন আমার সাথে, এই আশাটুকু আমি করছি। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে আমাদের কারো কারো ভালো লাগে, কারো কারো ভালো লাগে না, তারপরে হচ্ছে আমরা ক্লাস, তারপরে হচ্ছে এক্সাম নিয়ে অনেক বেশি টেন্স, তাই না? সো আমাদের কিন্তু পড়তে পড়তে দেখা যায় রাতের ঘুম হারাম হয়ে গেছে, খাওয়া দাওয়ার ঠিক নাই, তাই না? আচ্ছা, ছোটবেলা থেকে আমাদের বাবা মা আমাদেরকে সবসময় কিছু কমন কথাবার্তা বলে, সেগুলো কি? ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঠিক মতো ঘুমা, রাতে ঘুমা, তাই না? মোবাইল কম টেপ। হ্যাঁ, তারপরে হচ্ছে একটু এত বসে থাকিস কেন, তাই না? একটু হাঁটাচলা কর, নড়াচড়া কর একটু। সো এই কথাগুলো আমরা জাস্ট একটা কমন ডায়লগ হিসেবে শুনে আসছি, তাই না? কিন্তু আসলে মানে আমিও তো ছোটবেলা থেকে শুনছি। সো মেডিকেলে পড়ার পর বা কিছু সায়েন্টিফিক জিনিস জানার পরে আমি আসলে রিয়েলাইজ করলাম এই যে আমাদের সবার বাবা মা এই কথাগুলো বলে, সো এইগুলা না আসলে মানে শুধুমাত্র বলার জন্য বলা না। এইগুলো ধরেন ওই আদিমকাল থেকে মানুষ মানে পড়াশোনা বাদেও তো মানুষ এক্সপিরিয়েন্স থেকে নলেজ গেইন করে না? সো ওই নলেজ থেকে দেখা গেছে যে এই 3টা কাজ, যে খাওয়া, ঘুম, আর হচ্ছে কি অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এই 3টা কাজ করলে আসলেই মানুষের যে উন্নতি বা ডেভেলপমেন্ট, এটা আসলেই মানুষের মানে মানুষ গেইন করে এটা। ঠিক আছে? সো এই 3টা পার্সপেক্টিভে আমরা একটু কথা বলবো। তার আগে বলে নিই যে বাঁধন স্যার আমাদের অলরেডি বলে গেছেন কিছু কথা, যে আপনারা মানে ইউ অল আর গোয়িং টু বি জাজ, রাইট? সো আপনারা কিন্তু এই দেশটার রিপ্রেজেন্টার, রাইট? সো আপনারা মানে ইউ উইল বি দ্য মোস্ট এথিক্যাল, ইউ উইল বি দ্য মোস্ট অনেস্ট পারসন, ইউ উইল বি দ্য মোস্ট ফিট। আপনারা কিন্তু জাতির হিরো হবেন, তাই না? আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন আপনারা একদিন জাজ হবেন। আপনারা হাতে গোনা কয়জন যা 1800 জাজ আসছেন হয়তো এখন, আমি যদি ভুল না বলে থাকি, কাছাকাছি রিলেটেড 2000। তো এই যে 18-20 কোটি মানুষের মধ্যে 2000 মানুষ রিপ্রেজেন্ট করছে আপনাদের জাজ সোসাইটি, তাই না? এরা আমাদের বিচারক। সো আপনাদেরকে কিন্তু একই সাথে মেন্টালি, এথিক্যালি যেমন সবচেয়ে মানে মোস্ট বিউটিফুল হইতে হবে, মোস্ট এথিক্যাল হইতে হবে, মোস্ট আপনার অনারেবল পারসন হইতে হবে, এবং আপনাদের দিকে সবাই কিন্তু তাকিয়ে থাকবে যে দেখো যে একজন জাজ যাইতেছে, একজন বিচারক যাচ্ছেন, যাকে আপনারা মানুষের বিচার করবেন, তার মানে আপনারা হবেন সবচেয়ে পারফেক্ট একটা মানুষ, তাই না? সো আপনারা দেখেন যে একটা মানুষ শুধুমাত্র কিন্তু মানুষের কিন্তু অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে কিন্তু একটা মানুষ, রাইট? সো আপনি পড়াশোনার দিক থেকে আপনি তো বেস্ট, এটা তো আপনি প্রুফ করেই আপনি জাজ হবেন, তাই না? আচ্ছা, সো একটা দিক গেল হচ্ছে পড়াশোনা, আর একটা দিক হচ্ছে মেন্টালিটি, আপনি মানুষ হিসেবে কেমন, রাইট? সো আপনি কিন্তু এটা পারবেন না যে আপনি বাসায় আপনার মেয়েটকে অন্যায়ভাবে আহত করবেন, আপনি যে এজলাসে যে একটা বিচার করবেন, এটা কিন্তু আপনার দ্বারা হবে না। এই হিপোক্রেসি কিন্তু আপনি করতে পারবেন না। সো আপনাকে এথিক্যালিও পারফেক্ট হতে হবে, এবং এই যে যত বিষয় সব কিছু রিলেটেড টু কি ফিজিক্যাল হেলথ, রাইট? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ কিন্তু একটার সাথে রিলেটেড। সো এর জন্য আপনাদেরকে ফিজিক্যালিও সমানভাবে ফিট হইতে হবে, রাইট? সো আপনারা কিন্তু এই যে এজলাসে বসবেন, আপনারা এত বড় একটা দেশের বিচার কাজের মতো এত বড় একটা কাজ যখন করবেন,
তখন আপনাকে মাথা ঠান্ডা থাকতে হবে না? আপনি যদি ধরেন আপনি এজলাসে উঠছেন, তখন যদি আপনার মনে হয় যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার অ্যাজমা প্রবলেম আছে, আমার ডায়াবেটিস হাই, আমি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার হাই প্রেশার, সো আমার মানে সমস্যা হচ্ছে, আমার ব্রেন ঠিকমতো ফাংশন করছে না, তাই না? এটা হইলে কিন্তু আপনার যে দাপ্তরিক যে কাজ, আপনার বিচারিক যে কাজ, সেটা কিন্তু ব্যাহত হবে। কারণ আমরা সবাই জানি একটা কমন কথা যে সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। সো একই সাথে মেন্টালি ফিট থাকার জন্য আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, এবং ফিজিক্যালি ফিট থাকতে হলে আপনাদের যেই অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন, তার মানে সেইটা গড়ে তোলার আসলে এখনই সময়। কারণ আপনি যদি আজকে এই ধরেন আপনি সামনের জুডিশিয়ারিতে জাজ হয়ে গেছেন, কিন্তু আপনি লাইফস্টাইলটাকে মোটিভেট করেন নাই, সো আপনি এখন কোনটাতে কনসেন্ট্রেট করবেন? আপনার তো জাজ হওয়ার পরে আপনার একটা ট্রেনিং পিরিয়ড থাকবে না? ওই সময় আপনি হয়তো একটু সময় পাবেন, কিন্তু তখন কিন্তু আপনার নতুন একটা পরিবেশ, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন দায়িত্ব, তখন ওইগুলোর সাথে আপনি অ্যাডপ্ট করবেন, নাকি আপনি ফিজিক্যালি নিজেকে ফিট বানাবেন? এবং লাইফস্টাইল মডিফিকেশনটা এমন একটা জিনিস যে এটা কিন্তু একদিন দুই দিনে হয় না, রাইট? এটা কিন্তু আপনাকে এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিসের মধ্যে না থাকেন, আপনি কিন্তু একদিনে হুট করে খুব হেলদি পারসন হয়ে যেতে পারবেন না। এবং আপনাদের এখানে ম্যাক্সিমাম মানুষের মানে এজ কত? 30-র নিচে কয়জন আছেন? 30-র নিচে ম্যাক্সিমাম, নিচে 30-র নিচে। আচ্ছা, আর 30-র উপরে কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। আমরা একটা একটা করে আসি। আমরা যখন খাই, খাওয়ার পরে খাওয়াটা হজম হয়, তাই না? এটা আমরা সবাই জানি। সো খাওয়ার পরে আমরা কি জানি যে আমাদের পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, যেটা আমাদের খাবারটাকে ভেঙে একদম ছোট ছোট কণায় পরিণত করে, এবং তারপরে সেই খাবারের যে পুষ্টিগুণটা, ওইটা আমাদের রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা আমরা জানি না? আচ্ছা, এখন আপনি মনে করেন যে আপনি প্রতিদিন সকাল 8টার সময় খান, রাইট? সো আপনার ব্রেন কিন্তু প্রত্যেকটা কাজ যখন মানুষ 3 দিন একটানা একই টাইমে করে, ব্রেন কিন্তু হ্যাবিচুয়েট হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়। সো আপনি যখন প্রতিদিন সকাল 8টায় খাবেন, আপনার ব্রেন কিন্তু জানে যে এখন সকাল 8টা বাজবে। আপনার নাম কি? অপা। এখন সকাল 8টা বাজে, অপা এখন ভাত খাবে। সো ব্রেন তাড়াতাড়ি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট করো, কারণ এখনই অপা খাবে, ঠিক আছে? সো ব্রেন কিন্তু রেডি, এবং সে দেখা যাবে কি 8টার সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে বসে, বাট আপনি তো খান নাই। তখন কি হবে? ওই অ্যাসিডটা তো খাবার পাবে না ভাঙার মতো, তখন ওই অ্যাসিডটা কি করবে? আপনার যে পাকস্থলীর যে লেয়ারটা, ওইটার উপরে কাজ করবে। এবং আল্লাহ তাআলা আমাদের পাকস্থলীর লেয়ারের মানে পাকস্থলীর উপরে মিউকোজাল লেয়ার নামে এত প্রোটেক্টিভ একটা লেয়ার দিয়ে দিয়েছেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি এখানে ঢালি, এই ল্যাপটপ ফুটা হয়ে নিচে চলে যাবে। এত পাওয়ারফুল, এত বেশি ড্যামেজ করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর সেই অ্যাসিড আপনার পাকস্থলীতে সিক্রেশন হচ্ছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না। কেন? বিকজ অফ দিস মিউকোজাল লেয়ার। এবং তারপর আমাদের অনেকে আলসার হয় না? হয়। আলসার মানে কি? ওই জায়গাটা ক্ষত হয়ে যায়। তার মানে কি? আপনার মিউকোজাল লেয়ারটা আপনাকে সেভ করতে পারছে না। কেন পারছে না? কারণ আপনার প্রতিদিন খাওয়ার কথা 8টায়, আপনি প্রতিদিন পাকস্থলীকে ধোকা দিচ্ছেন। একদিন খাচ্ছেন 10টায়, একদিন খাচ্ছেন 11টায়, একদিন খাচ্ছেনই না, ঠিক আছে? তখন একদিন তো তখন কি হবে? তখন পাকস্থলে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন তো হবে, বাট খাবার তো নাই। তখন এইটা কি করবে? এইটা মিউকোজাল লেয়ারের উপরে কাজ করতে 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 একটা সময় কি হবে যে ওই লেয়ারটা আপনার পাকস্থলীকে আর সেভ করতে পারবে না, তখন হয়ে যাবে আপনার আলসার। বোঝা গেছে? সো এর জন্য টাইমলি খাওয়া, ধরেন আপনি যতটুকুই খান, টাইমলি খাওয়ার উপযোগিতাটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, আপনারা এখন সবাই প্রিপারেশন নিচ্ছেন না, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, খুব ভাইটাল একটা সময়। আচ্ছা, আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার সাথে একটু শেয়ার করেন তো যে আচ্ছা আপনারা লাস্ট কখন খেয়েছেন? সকালে খেয়েছেন? একটু আগে। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাকে শেয়ার করেন যে খালি পেটে কি খারাপ লাগে বেশি, নাকি ভর পেট বিরিয়ানি খাওয়ার পরে বেশি খারাপ লাগে? তাই না? ভরপেট বিরিয়ানি অথবা যে কোনো কিছু আপনি যদি এক্সেস অ্যামাউন্টে খান, তখন আপনাদের খারাপ বেশি লাগে না? তখন মনে হয় না যে একটা বেড পাইতাম,
একটু শুয়ে থাকতাম, এটা মনে হয় না? আচ্ছা, এখন একটা কজ বলি এটা আপনাকে। এটার কারণ হচ্ছে আমাদের আমাদের রক্তের, আপনাদের এটা মনে হয় কোশ্চেন আসতে পারে যে আমাদের রক্তের পিএইচ কত? 7.4। ভেরি গুড। সো পিএইচ জিনিসটাকে আমরা বুঝি কি? এটা হচ্ছে বেসিকলি পিএইচ হচ্ছে সেই মাত্রা যেটা নির্ধারণ করবে যে দ্রবণ বা ব্লাড এটা কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন। হ্যাঁ, মানে অ্যাসিড মানে কি অম্ল নাকি ক্ষার, রাইট? সো আমরা সবাই জানি আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4। আচ্ছা, আমাদের মানে এই রেঞ্জটা হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত আছে। সো আমরা জানি যে ব্লাড হচ্ছে কি ক্ষারীয়, তাই না? তাহলে আমরা বুঝতেই পারছি যে 1 থেকে 7, এখানে 7টা লিখি নাই, আচ্ছা এই যে 1 থেকে 7, এই 1 থেকে 7টা কি মিন করে? অ্যাসিডিক, তাই না? ভেরি গুড। আর 7 থেকে 14 এটা কি মিন করে? ক্ষার। আচ্ছা, এখন আমরা তো ইচ্ছা করলে এই ব্লাড পিএইচটা চেঞ্জ করতে পারি, কিন্তু ব্লাড বা আমাদের বডি সবচেয়ে ভালো ফাংশন করবে কোন পিএইচে? 7.4। এটা আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আল্লাহ বলছে যে 7.4 যদি পিএইচ থাকে ব্লাডের, সেক্ষেত্রে একটা বডি বেস্ট ফাংশন করবে, তাই না? আমরা যখন শ্বাস নিচ্ছি, আমরা কি নিচ্ছি? অক্সিজেন। আমরা যখন শ্বাস ছাড়তেছি, কি ছাড়তেছি? আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্লাডকে অ্যাসিডিক করে তোলে। বেশি কি করে তোলে? অ্যাসিডিক। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমরা যখন তৈলাক্ত খাবার খাচ্ছি, আমরা যখন যে কোনো খাবারই খাচ্ছি, বিশেষ করে যখন তৈলাক্ত খাবার খাচ্ছি, এবং আমরা কি জানি এটা যে আমরা যেসব খাবার খাই কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আচ্ছা, সবচেয়ে বেশি সহজ পাচ্য কোন খাবারটা? কার্বোহাইড্রেট, রাইট? যে এটা যে খুবই সিম্পল স্ট্রাকচার, পেটে যাবে, অ্যাসিড ঢালবে, ভেঙে চুরে শেষ। আচ্ছা, তারপরে কঠিন কোনটা? প্রোটিন, তাই না? সবজি তো ফাইবার, সবজি বেসিক্যালি আপনার পেটেই থাকবে, ওইটা আপনাকে অনেকক্ষণ এনার্জি দেবে, বাট কোনো ক্যালোরি খুব একটা নাই। আচ্ছা, সো এরপরে হচ্ছে প্রোটিন। এটা একটু মোর কমপ্লিকেটেড। আর মোস্ট কমপ্লিকেটেড স্ট্রাকচার কোনটা? ফ্যাট। সো আমরা যে এই যে গন্ডায় গন্ডায় খাচ্ছি, লাইক বিরিয়ানি খাচ্ছি, এই সুলতানস ডাইন থেকে অর্ডার দাও, এটা থেকে অর্ডার দাও, খাইলাম। বার্গার খাচ্ছি, মেয়োনিজ, তারপরে হচ্ছে আরও অনেক ভাজা পোড়া খাচ্ছি। ভাজা পোড়া তো যে তেলটা যত বেশি জাল দেওয়া হয় তত বেশি এটার স্ট্রাকচারটা কঠিন হয়ে যায়। লাইক আপনি বাসায় একটা সমোসা খাইলেন ভেজে, ওইটা আপনার যতটুকু ক্ষতি করবে, আপনি রাস্তা থেকে একটা সমোসা খেলে তার চেয়ে 10 গুণ ক্ষতি করবে, কারণ ওই তেলটা ওরা 10-15 দিন ইউজ করছে। আচ্ছা, যেটা বলছিলাম, সো আমাদের পেটে যখন খাবার যায়, রাইট, তখন আমরা সবাই জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেই স্ট্রাকচারটা, এটা কি? আচ্ছা, এটাকে ভাঙলে আমরা কি পাই? এটা পাই না? আমার সাথে কি আপনারা একমত? আচ্ছা দেখেন, সো আমরা খাইলাম ধরেন 1 প্লেট বিরিয়ানি, কেমন? এখন বিরিয়ানি ভাঙার জন্য তো আমার অনেক HCl লাগবে, অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে না? এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন খাবারটার উপরে কাজ করবে, কাজ করার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভাঙবে না? ভেঙে কি হবে? H+ এবং ক্লোরাইড হবে, তাই না? সো এই যে H+টা এইটা হচ্ছে আপনার ব্লাডকে অ্যাসিডিক করে তোলে। H+টা এমন একটা পার্টিকেল যেটা ব্লাডকে এই যে 7.4 থেকে এইদিকে নিয়ে আসে। এখন আপনারা একটা জিনিস মনের মধ্যে একদম খোদাই করে লিখে রাখেন, হয় খাতায় রাখেন, না হয় মোবাইলে রাখেন, না হয় মনে রাখেন। সেটা কি? সেটা হচ্ছে আমাদের বডি, হার্ট, লাংস, কিডনি এবং যত সব ভাইটাল অর্গানস আছে, হ্যাঁ, সবগুলো ফাংশন করার জন্য 2টা জিনিস দরকার। একটা হচ্ছে অপটিমাম পিএইচ, একটা হচ্ছে অপটিমাম টেম্পারেচার। ঠিক আছে? কি আমাদের বডি ফাংশন কিভাবে কাজ করবে? অপটিমাম পিএইচ এবং অপটিমাম টেম্পারেচার। অপটিমাম মানে কি?
যেটাতে ও বেস্ট কাজ করতে পারে। যে অপটিমাম পিএইচ মানে কি, যেই পিএইচে ও বেস্ট কাজ করতে পারে। অপটিমাম পিএইচ কি? যে পিএইচে বেস্ট কাজ করতে পারে। আর যে পিএইচে সবচেয়ে ঘুমাইতে পারে বেস্ট। আচ্ছা, জোকস অ্যাপার্ট। সো তাহলে দুইটা জিনিস আমাদের মেনটেন করতে হবে বডিতে, সেটা কি? অপটিমাম পিএইচ আর হচ্ছে অপটিমাম টেম্পারেচার। এটা কি আর ভুল হবে? এটা ভুল হবে? ভুল হবে না।